কাশ্মীরের পেহেলগাম ইস্যুতে সীমান্তবর্তী লাইন অব কন্ট্রোলে পাকিস্তানের বিরুদ্ধে চালানো অভিযানে ভারত ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে। পাকিস্তানের সংবাদ মাধ্যম সামা টিভি জানিয়েছে, এই সংঘাতে ২৫০ জনেরও বেশি ভারতীয় সেনা নিহত হয়েছেন বলে সামরিক ও কূটনৈতিক সূত্রে জানা গেছে। প্রতিবেদনে বলা হয়েছে, ভারত সরকার এখন পর্যন্ত এই ব্যাপারে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি, বরং বারবার ক্ষয়ক্ষতির মাত্রা খাটো করে দেখানোর চেষ্টা করছে। এমনকি অনেক জায়গায় এ বিষয়ে সংবাদ প্রকাশে বাধা দেওয়া হচ্ছে বলেও দাবি করা হয়েছে। সূত্রমতে, ভারত সরকার গোপনে ১০০ জনের বেশি নিহত সেনাকে মরণোত্তর সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, যাতে কোনো আনুষ্ঠানিক প্রচার ছাড়াই পরিবারগুলোকে শান্ত রাখার চেষ্টা করা যায়। সম্মানপ্রাপ্তদের মধ্যে রয়েছেন ৩ জন রাফাল পাইলট সহ মোট ৪ জন যুদ্ধবিমান চালক, ভারতীয় বিমান বাহিনীর ৭ জন সদস্য, ১০ ইনফ্যান্ট্রি ব্রিগেডের জি টপ পোস্টের ৫ সেনা, ৯৩ ইনফ্যান্ট্রি ব্রিগেড হেডকোয়ার্টারের ৯ জন সেনা, আদমপুর বিমানঘাটির S-400 ইউনিটের ৫ অপারেটর। প্রতিবেদনে আরও বলা হয়েছে, রাফাল যুদ্ধবিমান ধ্বংস ও ঘাঁটি ক্ষয়ক্ষতির বিষয়ে শুরুতে সেনাবাহিনী ও সরকার মুখ না খুললেও পরবর্তীতে কয়েকজন জেনারেল ও কূটনৈতিক কর্মকর্তা তা স্বীকার করতে বাধ্য হন। নিহত সেনাদের পরিবারগুলোর ওপর সরকার চাপ সৃষ্টি করছে, যাতে তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো ছবি, তথ্য বা অভিজ্ঞতা প্রকাশ না করেন। এতে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সহজ হবে বলে ধারণা করছে প্রশাসন। সামা টিভি জানায়, পাঠানকোট ও উধমপুর বিমানঘাটির ক্ষয়ক্ষতির তথ্য স্বাধীন আন্তর্জাতিক ও ভারতীয় মিডিয়াও নিশ্চিত করেছে, কিন্তু সরকার এখনও তা অস্বীকার করে যাচ্ছে। প্রতিবেদন অনুসারে, এই সংঘর্ষের পেছনে পাকিস্তানের অপারেশন বুনিয়ানুম মারসুস নামের এক সামরিক অভিযান ছিল, যার মাধ্যমে একাধিক ভারতীয় যুদ্ধবিমান ধ্বংস এবং কৌশলগত স্থাপনায় আঘাত হানা হয়েছে। এতে দুই দেশের মধ্যে যুদ্ধ পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। পাকিস্তানি মিডিয়ার এই প্রতিবেদন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর দৃষ্টি আকর্ষণ করেছে। যুদ্ধক্ষেত্রে তথ্য নিয়ন্ত্রণ, সেন্সরশিপ ও ন্যারেটিভ ম্যানিপুলেশনের অভিযোগে ভারত সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। ২০২৩ সালের নভেম্বর থেকে ইসরায়েল হামাস যুদ্ধ শুরুর কয়েক সপ্তাহ পর হুথি বিদ্রোহীরা লোহিত সাগর ও এইডেন উপসাগরে ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজগুলোকে লক্ষ্য করে একের পর এক হামলা শুরু করে। ২০২৪ সালের জানুয়ারিতে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য হুথিদের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করলে হুথি যোদ্ধারা তাদের হামলার লক্ষ্যে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের জাহাজগুলোকেও অন্তর্ভুক্ত করে। গত রোববার ইয়েমেন উপকূলবর্তী লোহিত সাগরে একটি বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে অজ্ঞাত বন্দুকধারীরা। তারা ছোট নৌকা থেকে রকেট চালিত গ্রেনেড ও আগ্নেয়াস্ত্র দিয়ে জাহাজটিকে লক্ষ্য করে আক্রমণ চালায়। বিষয়টি নিশ্চিত করেছে একাধিক আন্তর্জাতিক পর্যবেক্ষক সংস্থা। ব্রিটেনের রয়্যাল নেভির অধীনস্থ ইউকে মেরিটাইম ট্রেড অপারেশনস UKMTO জানিয়েছে, ইয়েমেনের হোদেইদা বন্দরের ৫১ নটিক্যাল মাইল দক্ষিণ পশ্চিমে এই হামলার ঘটনা ঘটে। UKMTOর বিবৃতিতে বলা হয়, একাধিক ছোট নৌযান জাহাজটিকে ঘিরে ফেলে এবং গুলিবর্ষণ ও রকেট চালিত গ্রেনেড ছোড়ে। জাহাজে থাকা সশস্ত্র নিরাপত্তা দল পাল্টা গুলি চালালে সংঘর্ষের পরিস্থিতি সৃষ্টি হয়, যা কিছু সময় ধরে চলমান ছিল। এদিকে ব্রিটেন ভিত্তিক নিরাপত্তা সংস্থা অ্যাম্বে জানায়, ৮টি স্কিফ তথা ছোট নৌকা একযোগে আক্রমণ চালায়। তারা প্রথমে হালকা অস্ত্র ও পরে রকেট চালিত গ্রেনেড ব্যবহার করে। জাহাজটি লোহিত সাগরের উত্তরমুখী রুটে চলছিল। উল্লেখ্য, হোদেইদা শহরটি ইরান সমর্থিত হুথি বিদ্রোহীদের নিয়ন্ত্রণাধীন, তবে এখনও এই হামলার দায় কেউ স্বীকার করেনি। এই ঘটনার পরে সোমবার ভোরে ইয়েমেনের ৩টি বন্দর ও একটি বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF। তাদের দাবি, হুথি বিদ্রোহীরা বারবার ইসরায়েলের উপর হামলা চালানোয় পাল্টা পদক্ষেপ হিসেবে এই হামলা চালানো হয়েছে। IDF জানায়, হোসেন, রাস ইসা ও সালিফ বন্দর এবং রাস কান্তিব বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালানো হয়েছে, তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। হুথি মুখপাত্র দাবি করেন, স্থানীয়ভাবে তৈরি ক্ষেপণাস্ত্র দিয়ে তাদের বিমান প্রতিরক্ষা বাহিনী ইসরায়েলি হামলা প্রতিহত করেছে। স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে রয়টার্স জানায়, হোদেইদা শহরের প্রধান বিদ্যুৎ কেন্দ্রটি ইসরায়েলি হামলায় অচল হয়ে পড়েছে, যার ফলে পুরো শহর অন্ধকারে ডুবে গেছে। হুথি নিয়ন্ত্রিত আল মাসিরা টিভি জানিয়েছে, ইসরায়েল একের পর এক হামলা চালিয়েছে হোদেইদায়। এর আগে ইসরায়েলি বাহিনী স্থানীয় জনগণকে 3টি বন্দর এলাকা থেকে সরিয়ে নেওয়ার জন্য সতর্ক করেছিল। এছাড়া
ইসরায়েলি সেনাবাহিনী আরও জানায়, ইয়েমেনের রাস ইসা বন্দরে গ্যালাক্সি লিডার নামে একটি জাহাজেও হামলা চালানো হয়েছে, যা 2023 সালের শেষ দিকে হুথিরা দখল করেছিল। 2023 সালের অক্টোবরে গাজায় যুদ্ধ শুরুর পর থেকেই হুথি বিদ্রোহীরা ইসরায়েল ও লোহিত সাগরের বাণিজ্যিক জাহাজে ধারাবাহিকভাবে হামলা চালিয়ে আসছে। তাদের দাবি, এসব হামলা ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশের অংশ হিসেবে পরিচালিত হচ্ছে। ইসরায়েল যতই দাবি করুক, হামাস ধ্বংসের দ্বারপ্রান্তে বাস্তবতা অনেকটাই ভিন্ন। গাজা যুদ্ধের শুরুতে যেমন শক্তিশালী ছিল হামাস, এখন আবারও তারা ঠিক সেই জায়গায় ফিরে এসেছে, এমনই বিস্ফোরক মন্তব্য করেছেন ইসরায়েলের সাবেক একজন শীর্ষ সামরিক কর্মকর্তা। আল জাজিরার খবরে বলা হয়েছে, রোববার প্রকাশিত এক নিবন্ধে অবসরপ্রাপ্ত ইসরায়েলি মেজর জেনারেল ইয়েজহাক ব্রিক জানিয়েছেন, গাজায় বর্তমানে হামাসের সক্রিয় যোদ্ধার সংখ্যা প্রায় 40,000, যা যুদ্ধ শুরুর আগে তাদের সর্বোচ্চ সামরিক প্রস্তুতির সময়কার সমান। ইসরায়েলের মাসের পর মাসব্যাপী বিমান হামলা ও স্থল অভিযান সত্ত্বেও হামাসের সামরিক কাঠামো কার্যত অক্ষত রয়ে গেছে। ইসরায়েলি সংবাদ মাধ্যম মারিভে প্রকাশিত একটি বিশ্লেষণাত্মক কলামে ব্রিক লিখেছেন, হামাসের অনেক যোদ্ধা এখনও সুড়ঙ্গের নিচে থেকে কার্যকর গেরিলা কৌশল অবলম্বন করছে। তারা কখনোই প্রথাগত সেনাবাহিনী ছিল না, তাই তাদের ধ্বংস করা কঠিন। তাদের এই অনানুষ্ঠানিক কৌশলই তাদের সবচেয়ে বড় শক্তি। ব্রিক সরাসরি ইসরায়েলি সেনাবাহিনীর দাবির বিরোধিতা করে বলেন, যারা মনে করেন হামাসকে ধ্বংস করে ফেলা হয়েছে, তারা বাস্তবতা থেকে অনেক দূরে। এই গোষ্ঠীটি এখনও পূর্ণমাত্রায় সংঘর্ষে লিপ্ত এবং গাজার অভ্যন্তরে তাদের শক্ত ঘাঁটি রয়েছে। এই মন্তব্য এসেছে এমন এক সময়ে যখন ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF বারবার দাবি করে আসছে যে তারা হামাসকে প্রায় পুরোপুরি নিষ্ক্রিয় করে ফেলেছে। তবে বাস্তব চিত্রে দেখা যাচ্ছে, গাজা এখনও উত্তপ্ত এবং হামাস এখনও সুসংগঠিতভাবে প্রতিরোধ গড়ে তুলছে। বিশেষজ্ঞদের মতে, হামাসের গেরিলা কৌশল, সুড়ঙ্গ নির্ভর যাতায়াত এবং স্থানীয় জনসমর্থন, এই তিনটি কারণে তাদের সম্পূর্ণ নির্মূল করা প্রায় অসম্ভব। ব্রিকের ভাষায়, আপনি একটি ছায়ার সঙ্গে যুদ্ধ করছেন, ছায়াকে আপনি বোমা দিয়ে ধ্বংস করতে পারবেন না। এই বক্তব্য শুধু হামাসের সামরিক শক্তির পুনর্গঠনেরই ইঙ্গিত দেয় না, বরং ইসরায়েলের দীর্ঘমেয়াদী যুদ্ধনীতির কার্যকারিতা নিয়েও প্রশ্ন তোলে। 2023 সালের 7 অক্টোবর থেকে গাজায় শুরু হওয়া ইসরায়েলি সামরিক আগ্রাসনে এখন পর্যন্ত 57,400 জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহতের সংখ্যা 1,35,000 ছাড়িয়েছে। প্রতিদিনের হামলা ও বিমান স্ট্রাইকসে নারী ও শিশুরা বড় সংখ্যায় হতাহত হচ্ছেন। যুদ্ধবিরতির প্রয়োজনীয়তা নিয়ে আন্তর্জাতিকভাবে বহুবার আলোচনা হলেও ইসরায়েল আবারও শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। হামাস পক্ষ কিছু সংশোধন সহ যুদ্ধবিরতির একটি নতুন প্রস্তাব দিলেও তেল আবিব তা গ্রহণ করেনি, যার ফলশ্রুতিতে কাতারে অনুষ্ঠিত হামাস ও ইসরায়েলের মধ্যকার প্রথম দফার পরোক্ষ যুদ্ধবিরতি আলোচনা কোনো অগ্রগতি ছাড়াই শেষ হয়েছে। আলোচনার সঙ্গে জড়িত দুই ফিলিস্তিনি সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। ফিলিস্তিনি পক্ষের অভিযোগ, কাতারে পাঠানো ইসরায়েলি প্রতিনিধিদের আলোচনার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দেওয়া হয়নি, ফলে তারা বড় কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারেনি। এটি ইসরায়েলি পক্ষের সদিচ্ছার অভাবকেই নির্দেশ করে বলে মনে করছেন বিশ্লেষকরা। এদিকে গাজায় চলমান ইসরায়েলি অভিযানে মানবিক বিপর্যয় ভয়াবহ রূপ নিয়েছে। শুধুমাত্র গত রোববার ইসরায়েলি হামলায় 82 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে গাজা সিটিতে প্রাণ হারান 39 জন। খবরটি নিশ্চিত করেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। এর আগে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ত্রাণ সংগ্রহ করতে গিয়ে ইসরায়েলি হামলায় মারা গেছেন অন্তত 743 জন ফিলিস্তিনি, যাদের অধিকাংশই ছিলেন বেসামরিক নাগরিক। আহত হয়েছেন আরও 4,891 জন। এই সংকটময় পরিস্থিতির মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আশাবাদ প্রকাশ করে বলেন, এই সপ্তাহেই হামাসের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছানোর ভালো সম্ভাবনা আছে। আমি মনে করি গাজা নিয়ে আমরা একটি চুক্তির খুব কাছাকাছি এসেছি। এদিকে গাজায় যুদ্ধবিরতি বিষয়ক আলোচনা নিয়ে সোমবার হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। যুক্তরাষ্ট্রে রওনা হওয়ার আগে তিনি বলেন, আমাদের আলোচকদের স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে, যুদ্ধবিরতি তখনই হবে যদি তা ইসরায়েলের জন্য গ্রহণযোগ্য শর্তে হয়।
এই অবস্থায় একদিকে চলমান আগ্রাসন, অন্যদিকে আলোচনায় অচল অবস্থা, সব মিলিয়ে গাজা পরিস্থিতি আরও সংকটময় হয়ে উঠছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের আহ্বান সত্ত্বেও নিহতদের সংখ্যা প্রতিদিনই বেড়েই চলেছে এবং যুদ্ধবিরতি বাস্তবায়নের আশাও এখনও অনিশ্চিত। দখলদার ইসরায়েল ও ইরানের মাঝে 12 দিনের তীব্র যুদ্ধের পর যুদ্ধবিরতি চললেও দুই পক্ষের মাঝে কথার যুদ্ধ থেমে নেই। এবার ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসির উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ইব্রাহিম জাব্বারি দিয়েছেন এক চাঞ্চল্যকর সামরিক বার্তা। ইসরায়েলের সামরিক কর্মকর্তারা যেখানে দাবি করেছেন ইরানের হাতে 2 থেকে 2,500 ক্ষেপণাস্ত্র রয়েছে, সেখানে জাব্বারি বলেন, যদি ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে পূর্ণাঙ্গ যুদ্ধ শুরু হয় তাহলে আমরা 2 বছর প্রতিদিন ক্ষেপণাস্ত্র ছুড়লেও আমাদের অস্ত্রভাণ্ডারে ঘাটতি পড়বে না। এই মন্তব্যের মাধ্যমে ইরান তাদের ভয়াবহ অস্ত্র মজুদের ইঙ্গিত দিল। জাব্বারি আরও জানান, ইরানের বহু প্রতিরক্ষা স্থাপনা, বিশেষ করে ভূগর্ভস্থ গুদাম, ক্ষেপণাস্ত্র শহর এবং কৌশলগত ঘাঁটিগুলো এখনও জনসম্মুখে আনা হয়নি। তিনি বলেন, আমাদের প্রতিরক্ষা অবকাঠামো এত বিশাল ও শক্তিশালী যে এর বেশিরভাগই এখনও গোপন রাখা হয়েছে। সময় এলে শত্রুদের জন্য এটি হবে বড় ধাক্কা। এছাড়া তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি ইসরায়েল আমাদের দেশের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যায় তবে সেই দিন হবে এক দর্শনীয় দিন, কারণ আমাদের সেনাবাহিনী, আইআরজিসি, স্থল ও বিমান বাহিনী সম্পূর্ণ শক্তি দিয়ে মাঠে নামবে। গত 13ই জুন ইসরায়েলের হামলার পর অপারেশন ট্রু প্রমিস 3 চালু করে ইরান। এই অভিযানে তারা প্রথমবারের মতো দূরপাল্লার সিজ্জিল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে, যা কঠিন জ্বালানি ভিত্তিক প্রযুক্তিতে তৈরি। এর বড় সুবিধা হলো অত্যন্ত অল্প সময়ের মধ্যে উৎক্ষেপণ সম্ভব হওয়ায় যুদ্ধ পরিস্থিতিতে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ব্যবহার করা যায়। পাশাপাশি হোবেইজেহ সহ আরও কয়েক ধরনের ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে ইরান। বিশ্লেষক গ্যাটোপুলোস আল জাজিরাকে বলেন, ইরানের অস্ত্রভাণ্ডারে এখন হাইপারসনিক ক্ষেপণাস্ত্র রয়েছে। এসব ক্ষেপণাস্ত্র এতটাই দ্রুতগামী যে আধুনিক ব্যালিস্টিক প্রতিরক্ষা ব্যবস্থাও তা সহজে ঠেকাতে পারবে না। এর অর্থ পরবর্তী যুদ্ধের ক্ষেত্রে ইরান শুধু প্রস্তুত নয়, বরং অত্যন্ত ভয়ঙ্কর রূপে হাজির হতে পারে। এখন প্রশ্ন হলো, এই ভয়ঙ্কর সামরিক প্রস্তুতির বার্তা কেবল ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে উদ্দেশ্য করে, নাকি বিশ্ব রাজনীতিতে ইরান তার নতুন অবস্থান জানান দিচ্ছে? পরিস্থিতি যেদিকেই যাক, এটা নিশ্চিত মধ্যপ্রাচ্যে এক নতুন সামরিক অধ্যায়ের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে আমরা।